আসসালামু আলাইকুম। কমার্স লার্নিং সেন্টার এর পক্ষ থেকে আমি কাজী জহিরুল ইসলাম। কমার্সের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে লেনদেনের শ্রেণীবিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, একটি ব্যবসায় প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক না কেন, সকল প্রতিষ্ঠানে লেনদেন হচ্ছে মুখ্য বিষয়। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লেনদেনের শ্রেণীবিভাগ করা হয়েছে। প্রথমত আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সত্তার ভিত্তিতে লেনদেনের শ্রেণীবিভাগ। সত্তা বলছে একটা প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্ব, অর্থাৎ প্রতিষ্ঠান এবং মালিকের যে সম্পর্ক রয়েছে সেখানে সত্তার ভিত্তিতেই সম্পর্কটা বিরাজ করে। সত্তার ভিত্তিতে লেনদেন দুই প্রকার, একটা হচ্ছে কারবারি লেনদেন। প্রতিষ্ঠানের ব্যবসায়িক উদ্দেশ্যে সংগঠিত যে কোনো ধরনের লেনদেনকে কারবারি লেনদেন বলা হয়। যেমন পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, বেতন প্রদান, এই যে উদাহরণগুলো দেওয়া হয়েছে, এরকম ধরনের যে কোনো লেনদেন হলে সেটা কারবারি লেনদেন হয়ে থাকে। সত্তার ভিত্তিতে শ্রেণীবিভাগের মধ্যে দ্বিতীয় শ্রেণীবিভাগ হচ্ছে ব্যক্তিগত লেনদেন। প্রতিষ্ঠানের বাইরে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যে সকল লেনদেন সংঘটিত হয় সেগুলোকে ব্যক্তিগত লেনদেন বলে। উদাহরণস্বরূপ এখানে দেখা যাচ্ছে পারিবারিক বাজার খরচ। পারিবারিক বলতে প্রতিষ্ঠানের মালিকের পরিবারকে বোঝানো হচ্ছে। মেয়ের বিয়েতে বিবিধ খরচ। এই ধরনের যে কোনো ব্যক্তি পর্যায়ের কোনো লেনদেন হয়ে থাকলে সেটা ব্যক্তিগত লেনদেন হিসেবে চিহ্নিত হবে। অর্থ আদান-প্রদানের ভিত্তিতে লেনদেনকে শ্রেণীবিভাগ করা যায়। এই অর্থ আদান-প্রদানের ভিত্তিতে লেনদেনকে ৩ ভাগে ভাগ করা যায়। তার প্রথমটি হচ্ছে ধারের লেনদেন। ভবিষ্যতে পরিশোধ করতে হবে এমন শর্তে কোনো লেনদেন যদি সংগঠিত হয় তবেই তাকে ধারের লেনদেন বলবে। উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে জারিফের নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা। এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে ঠিকই, কিন্তু নগদ অর্থের আদান-প্রদান হয়নি, ভবিষ্যতে হবে। ইমার নিকট বাকিতে পণ্য বিক্রয় ৬,০০০ টাকা। এখানেও দেখা যাচ্ছে আমি বাকিতে পণ্য বিক্রি করেছি, কিন্তু টাকা ইমার কাছ থেকে পাওয়া যায়নি, তো ভবিষ্যতে টাকাটা পাওয়া যাবে, অর্থাৎ আদান প্রদান হবে। সো এই ধরনের লেনদেনকেই ধারে লেনদেন বলে। অর্থ আদান প্রদানের ভিত্তিতে দ্বিতীয় শ্রেণীবিভাগ হচ্ছে নগদ লেনদেন। নগদ লেনদেনটি ধারের লেনদেনের ঠিক অপোজিট। অর্থাৎ কোনো লেনদেন যদি নগদ অর্থের বিনিময়ে সংঘটিত হয় তবে তাকে নগদ লেনদেন বলে। উদাহরণস্বরূপ নগদে পণ্য ক্রয় ৫,০০০ টাকা। এই পণ্য ক্রয় এবার কিন্তু আমি নগদ অর্থের মাধ্যমেই করেছি, অর্থাৎ সাথে সাথে নগদ অর্থ প্রদান করেছি, বিনিময়ে আমি পণ্য গ্রহণ করেছি। অপোজিটে দেখা যাচ্ছে নগদে পণ্য বিক্রয় ৬,০০০ টাকা। এখানে কিন্তু আমি নগদ অর্থের বিনিময়ে এবার পণ্যটা বিক্রি করেছি, অর্থাৎ আমি পণ্য দিয়েছি, সাথে সাথে নগদ অর্থ গ্রহণ করেছি। এই ধরনের কোনো লেনদেন দেখলেই সেটাকে আমরা নগদ লেনদেন বলবো। অর্থ আদান প্রদানের ভিত্তিতে আমাদের তৃতীয় শ্রেণীবিভাগ হচ্ছে অনগদ লেনদেন। কোনো লেনদেন সংঘটিত হওয়ার সময় কোনো নগদ অর্থের আদান প্রদান হয় না এবং ভবিষ্যতেও নগদ অর্থের আদান প্রদান হওয়ার সম্ভাবনা নেই, এমন লেনদেনকেই অনগদ লেনদেন বলে। এখানে দেখা যাচ্ছে উদাহরণস্বরূপ অবচয়, অবলোপন, কুদিন অবলোপন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এই ধরনের লেনদেনের উদাহরণ দেওয়া হয়েছে। মূলত অবচয়টা কি? অবচয়টা হচ্ছে সম্পত্তির মূল্য ডে বাই ডে যে হ্রাস পায়, সেই হ্রাস পাওয়াকৃত মূল্যটাকেই কিন্তু অবচয় বলা হয়। দেখুন, একটা সম্পত্তির অবচয় হচ্ছে, যেটা আমরা আসলে বুঝতে পারতেছি যে এর মাধ্যমে সম্পত্তির মূল্য কমে যাচ্ছে, এর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, কিন্তু কোনো নগদ অর্থে আদান প্রদান হচ্ছে না, অথবা ভবিষ্যতেও হবে না। ঠিক এই ধরনের কোনো লেনদেন যদি হয় সেটাকে আমরা অনগদ লেনদেন বলবো। উদাহরণস্বরূপ অবচয়, অবলোপন, কুঋণ অবলোপন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এই ধরনের লেনদেনকেই কিন্তু অনগদ লেনদেন বলে। অনগদ লেনদেনকে আবার দুই ভাগে দেখানো যায়। প্রথমটি হচ্ছে পুস্তক লেনদেন। যে অনগদ লেনদেনের দ্বারা প্রতিষ্ঠানের রক্ষিত বিভিন্ন ধরনের হিসাবের মধ্যে বিনিময় বা সমন্বয় করা হয় তাকে পুস্তক বা তাৎপর্যপূর্ণ অনগদ লেনদেন বলে। যেমন ১০ লক্ষ টাকার একটি যন্ত্রপাতি ক্রয় করেছে এবং বিনিময় স্বরূপ নগদ অর্থ না দিয়ে শেয়ার ইস্যু করেছে। অপর একটা উদাহরণ হচ্ছে ২০ লক্ষ টাকার বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করা হলো। এটাও কিন্তু পুস্তক লেনদেন, যেটা অনগদ লেনদেন হিসেবে গণনা করা হয়ে থাকে। অন্যান্য অনগদ লেনদেন, যে অনগদ লেনদেনের দ্বারা প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু কোনো অর্থের আদান প্রদান হয় না,
তাকে অন্যান্য অনগদ লেনদেন বলে। যেমন যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো 5,000 টাকা, অগ্রিম প্রদত্ত 15,000 টাকা বাড়ি ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হলো। এই দুটি লেনদেনের অবচয়টা আমরা আগে বলেছি। অগ্রিম প্রদত্ত 15,000 টাকার বাড়ি ভাড়া মেয়াদ উত্তীর্ণ হলো, অর্থাৎ আমি পূর্বে বাড়ি ভাড়া বাবদ 15,000 টাকা অগ্রিম প্রদান করেছিলাম, সেটার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ এখন মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এই মুহূর্তে কিন্তু কোনো নগদ অর্থের আদান প্রদান হয়নি, কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে বহি লেনদেন। বাইরের কোনো পক্ষের সাথে প্রতিষ্ঠানের যেসব লেনদেন সংঘটিত হয় তাদেরকে বহি লেনদেন বলে, অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে কোনো পক্ষের সাথে যে লেনদেন হবে সেটা কিন্তু বহি লেনদেন। যেমনটি বলা হয় পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, পাওনাদারকে পরিশোধ, দেনাদারের কাছ থেকে প্রাপ্তি, এগুলো সবই কিন্তু প্রতিষ্ঠানের বাইরের দ্বিতীয় কোনো পক্ষের সাথে ঘটে থাকে। তেমনি করে প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে দ্বিতীয় শ্রেণীবিভাগ হচ্ছে আন্তঃলেনদেন। বাইরের কোনো পক্ষের সংশ্লিষ্টতা ব্যতীত প্রতিষ্ঠানের ভিতরে যেসব লেনদেন সংঘটিত হয় তাদেরকে আন্তঃলেনদেন বলে, অর্থাৎ বহি লেনদেনের অপোজিট হচ্ছে আন্তঃলেনদেন, যেটা প্রতিষ্ঠানের ভেতরেই সংঘটিত হয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি বলি, স্থায়ী সম্পত্তির অপচয়, নিট মুনাফা হতে সঞ্চিত তহবিলে স্থানান্তর, প্রদান ক্যাশিয়ার কর্তৃক খুচরা ক্যাশিয়ারকে প্রদান, এই সকল লেনদেনগুলোই কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরে ঘটে থাকে। সো এগুলো আন্তঃলেনদেন হবে। দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেনকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে দৃশ্যমান লেনদেন। যে সকল লেনদেনের প্রভাব বা ফলাফল চোখে দেখা যায় তাকে দৃশ্যমান লেনদেন বলে। যেমন অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, জারিফের নিকট 2,000 টাকার পণ্য বিক্রয়, এ সকল ঘটনা কিন্তু দৃশ্যমান ঘটনা এবং এগুলোকে দৃশ্যমান লেনদেন বলা হয়ে থাকে। দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেনের যে শ্রেণীবিভাগ তার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে অদৃশ্যমান লেনদেন। যে সকল লেনদেনের প্রভাব বা ফলাফল চোখে দেখা যায় না বা দৃষ্টিগোচর হয় না তাকে অদৃশ্যমান লেনদেন বলে। যেমনটি স্থায়ী সম্পদের অবচয় ধার্য হলো, অবচয় কিন্তু অনুভবের ব্যাপার, যেটা আসলে দেখা যায় না, এরকম কোনো ঘটনা কিন্তু অদৃশ্যমান লেনদেন হতে পারে। সর্বশেষ যে শ্রেণীবিভাগ সেটা হচ্ছে উপযোগিতার ভিত্তিতে। উপযোগিতার ভিত্তিতে লেনদেনকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন কি? যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী 1 বছরের অধিক সময়ে সুবিধা পাওয়া যায় এবং যে লেনদেন নিয়মিত সংঘটিত হয় না সে সকল লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন বলে। যেমন স্থায়ী সম্পদ জাতীয় কিছু ক্রয় বা নির্মাণ করলে, যেমনটি আসবাবপত্র, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, বিল্ডিং, এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী একটা বিষয়, অর্থাৎ 1 বছরের অধিক সময়ের জন্য এগুলো থেকে সুবিধা পাওয়া যায়। সো এই সকল লেনদেনকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো। উপযোগিতার ভিত্তিতে দ্বিতীয়টা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেনটা কি? যে সকল লেনদেন স্বল্প মেয়াদী অর্থাৎ 1 বছরের কম সময়ে, এটা ঠিক মূলধন জাতীয় অপোজিট, অর্থাৎ 1 বছরের কম সময়ে বারবার সংঘটিত হয় এবং ফলাফল স্বল্প মেয়াদী বিদ্যমান থাকে, সে সকল লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন বলে। যেমনটি কারখানার ভাড়া প্রদান 20,000 টাকা, এই কারখানার ভাড়া কিন্তু প্রতি মাসে দিতে হয়, সেটা 1 বছরের মধ্যে বা 1 বছরের কম সময়ে বারবার সংঘটিত হয়। কর্মচারীর বেতন প্রদান, পণ্য ক্রয় বা বিক্রয়, বিজ্ঞাপন খরচ, এগুলো কিন্তু স্বল্প মেয়াদী একটি ঘটনা। সো এই সকল ঘটনা কিন্তু মুনাফা জাতীয় লেনদেন হিসেবে গণ্য হবে। উপরোক্ত বিষয় আলোচনার পরে আমাদের আরো কিছু বিষয় জেনে রাখা ভালো, যেগুলো আমাদের এই শ্রেণীবিভাগের সাথে সম্পর্কযুক্ত। আমার কাছে মনে হয় প্রতিষ্ঠানে প্রথম যে শ্রেণীবিভাগ অর্থাৎ কারবারি এবং ব্যক্তিগত, পরবর্তী যত শ্রেণীবিভাগ আলোচনা করেছি তার সবই কিন্তু কারবারি লেনদেন, শুধুমাত্র ব্যক্তিগত লেনদেনটাই ব্যতীত। অর্থাৎ ব্যক্তিগত লেনদেন ব্যতীত আর যত প্রকার আমরা শ্রেণীবিভাগ দেখি সবই প্রতিষ্ঠানের বা কারবারি লেনদেন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, লেনদেনের এই শ্রেণীবিভাগের মধ্যে আরো কিছু উদাহরণ রয়েছে যেগুলো খুবই এক্সক্লুসিভ এবং আমাদের অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা সাধারণত ভুল করে থাকি। এমন কিছু উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত ধারের লেনদেন, এর মধ্যে 3টা উদাহরণ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত লভ্যাংশ, প্রাপ্য নোটের মাধ্যমে বিক্রয়, প্রদয় নোটে স্বীকৃতি প্রদান, এগুলো কিন্তু ধারের লেনদেন হিসেবে হিসাবভুক্ত করা হয়ে থাকে।
এরপর রয়েছে অনগদ লেনদেন। অনগদ লেনদেনের মধ্যে শেয়ার বাট্টা, শেয়ার উপহার, নগদ বাট্টা। নগদ বাট্টা দেখে অনেক সময় আমরা ভুল করে থাকি, যেটা আসলে অনগদ লেনদেন। কুঋণ, যে কোনো সঞ্চিত তহবিলে স্থানান্তর, এগুলো কিন্তু অনগদ লেনদেন। পরবর্তীতে আন্তঃলেনদেন। আন্তঃলেনদেনের মধ্যে আরো কিছু উদাহরণ রয়েছে, যেমনটি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠান বছরের মাঝামাঝি সময়ে যদি লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করতে চায়, তখন সেটা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হয়। মুনাফা বন্টন, মণিহারির ব্যবহার। অনুপার্জিত আয় উপার্জিত হলো, অর্থাৎ অগ্রিম কোনো আয় সেটা পরবর্তীতে যখন সেবা প্রদান করার মাধ্যমে অর্জিত হয়ে যায়, সেটাকে বলা হয় অনুপার্জিত আয় উপার্জিত হলো। প্রধান ক্যাশিয়ার কর্তৃক খুচরা ক্যাশিয়ারকে টাকা প্রদান, এগুলো সবই কিন্তু আন্তঃলেনদেন। পরবর্তীতে রয়েছে অদৃশ্যমান লেনদেন। শেয়ার বাট্টা বা অবহারে শেয়ার ইস্যু, এটা কিন্তু অদৃশ্যমান লেনদেন। ঋণপত্রের বাট্টা, সুনাম ক্রয়, এগুলোও কিন্তু অদৃশ্যমান লেনদেন। সর্বশেষ মূলধন জাতীয় লেনদেন। জমির রেজিস্ট্রেশন ব্যয়, এটা দেখে আমরা অনেক সময় কিন্তু মুনাফা জাতীয় ব্যয় হিসেবে হিসাবভুক্ত করে থাকি, কিন্তু আসলে এটা ভুল। জমি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তো সেই জমির রেজিস্ট্রেশন ব্যয়টাও কিন্তু মূলধন জাতীয় লেনদেন হবে। যন্ত্রপাতি, এটাও কিন্তু মূলধন জাতীয় লেনদেন। যন্ত্রপাতি বসানোর সংস্থাপন ব্যয়ও কিন্তু ওই যন্ত্রপাতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে। সো যন্ত্রপাতি বসানোর সংস্থাপন ব্যয়ও মূলধন জাতীয় লেনদেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেনদেনে শ্রেণীবিভাগের এই আলোচনা আশা করি হিসাব বিজ্ঞানের পথ চলে আপনাদের অনেকটাই সাহায্য করবে, কেননা এর মাধ্যমেই কিন্তু হিসাব বিজ্ঞানের মূল যে পোর্টফোলিও সেটা কিন্তু প্রকাশ পায়। খোদা হাফেজ।